দেশকে মাছে ভাতে স্বয়ংসম্পূর্ণ করেছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটানোর প্রতিশ্রুতি। প্রতি লিটার বোতলজাত সয়াবিনে 4 টাকা বাড়িয়ে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ, খোলা তেলে কমল 2 টাকা, আজ থেকে কার্যকর। ঈদের পর ফের টানা দরপতনে দেশের পুঁজিবাজার, কমেছে লেনদেন, সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা সংশ্লিষ্টদের। এবং ঈদযাত্রার 12 দিনে সড়কে ঝরল 200 প্রাণ, পঙ্গু হাসপাতালে ভর্তি 1300, দায়ী চালকদের খামখেয়ালিপনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আনিকা আঞ্চুম। এবার বিস্তারিত। খালেদা জিয়া দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হলেও বর্তমান সরকার দেশকে মাছে ভাতে স্বয়ংসম্পূর্ণ করেছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সরকার মানুষের খাদ্য, পুষ্টি ও চাহিদা মেটাতে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এম এ আজিমের রিপোর্ট। পুরনো বাণিজ্য মেলা মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এর আগে দেয়া বক্তব্যে তিনি বলেন, দেশে প্রাণী সম্পদের উৎপাদন বাড়ছে, এখন সম্ভাবনা তৈরি হয়েছে রপ্তানিরও। উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। সেই কারণ এখানে আমি আরেকটা কথা বলি, আমাদের কিন্তু একটা সুযোগ আছে। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। মাছ মাংস উৎপাদন করে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির চাওয়া ছিল হাত পেতে চলা। যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে, সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট, সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? সেটাই তো আমাদের লক্ষ্য। কাজে আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন অন্তত বলতে পারি মাছ ভাতের অভাবটা নাই, ডাল ভাতেরও অভাব নাই। আঞ্চলিক প্রাণী সম্পদ চিকিৎসা ও সংরক্ষণের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী জানান, এখন থেকে অনলাইনে মিলবে এ জাতীয় সেবা। আমাদের অনলাইনে সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাও কৃষিতে এবং প্রাণী সম্পদেও এটা যথেষ্ট কাজে লাগবে। 18 থেকে 22 এপ্রিল পর্যন্ত দেশব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী চলবে। সব ক্ষেত্রে আমাদের অসামান্য সাফল্য দেখিয়েছে আমাদের গবেষকরা। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 163 থেকে বাড়িয়ে 167 টাকা নির্ধারণ করে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। তবে খোলা সয়াবিনের তেলের দাম প্রতি লিটারে 2 টাকা কমিয়ে 147 টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনার পর নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৈঠকে খোলা সয়াবিন তেল কেনার ব্যাপারে জনগণকে উৎসাহী করার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা, সেটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। খোলা বাজারে সয়াবিন তেল 5 লিটারের বোতল 800 টাকা ছিল, সেটাকে 818 টাকায় নির্ধারণ করা হয়েছে। এবং সুপার পাম অয়েল তেল প্রতি লিটার সর্বোচ্চ খুচরা মূল্য 135 টাকা লিটার। গুজব মোকাবেলায় ভারতের সহায়তা নেওয়া হবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। এ সময় ভারতে বাংলাদেশি বেসরকারি চ্যানেল চলতে বাধা নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনে 2 ঘণ্টা ব্যাপ্তির আন্তর্জাতিক বিশ্লেষণ শুরু হবে। এছাড়া ভিটিভিকে ভারতে আরও জনপ্রিয় করতেও কাজ চলছে। অপপ্রচারের ব্যাপারে ইন্ডিয়ান সাইডে ওদের কিছু
ইনস্টিটিউশন আছে যেগুলো কাজ করে, সেগুলো নিয়েও আমরা তাদের অভিজ্ঞতাগুলো এবং কিভাবে কাজ করে প্রক্রিয়া পদ্ধতিগুলি আমরা এক্সচেঞ্জ করব। বিটিভিতে এই যে 2 ঘন্টার যে চাংটা আমরা শুরু করব, এটা আস্তে আস্তে আমরা বাড়াবো 2 থেকে 3, 4, এবং এটা ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডে আমরা করার চেষ্টা করছি, যেখানে সাউথ এশিয়ার বিভিন্ন দেশের খবরাখবর থাকবে, বাইরের দেশেরও খবর থাকবে, গ্লোবাল নিউজগুলি থাকবে। তো এখানে আমরা চেষ্টা করব ইন্ডিয়ান অডিয়েন্সকেও আকৃষ্ট করার আমাদের এগুলো দেখার জন্য। মিয়ানমারে চলমান সংকটকে সে দেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে এতে বাংলাদেশের কোনো করণীয় নেই বলে জানালেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। তবে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বক্ষণিক যোগাযোগ আছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্কাটনে প্রতিরক্ষা কূটনীতি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিউদ্দিন। এ সময় বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদেশিক নীতি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। নায়িকা পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। এ সংক্রান্ত শুনানি শেষে আদালত পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমিকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন। সম্প্রতি এই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন। পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার জানিয়েছেন, পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। 2021 সালের জুন মাসের ঘটনা। সে সময় পরিমণি এবং সাথে আরো 1 বা 2 জন লোক গিয়েছিলেন ঢাকার বোট ক্লাবে। নাসির সাহেব মামলাটি করেছেন, সেখানে পরিমণি সহ আর 3 জনকে আসামি করা হয়েছিল। তা আমরা যেটুকু দেখেছি যে পরিমণি যেটি করেছেন সেটি সেখানকার লোকের সাক্ষ্য নিয়েছি যারা সেই সময় উপস্থিত ছিলেন, এবং তাদের সাক্ষ্য আমরা সিসিটিভি যে ফুটেজ আছে সেই ফুটেজের সাথে আমরা মিলিয়েছি দেখেছি যে পরিমণি একটু যে কাজটি করার কথা না সেই ধরনের একটু অতিরিক্ত কাজ করেছেন, সেই কারণে তার বিরুদ্ধে আমরা একটু ক্ষুদ্র অভিযোগ এনেছি। ঈদের পর ফের টানা দরপতনে ধুঁকছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবসেও দেশের 2 শেয়ার বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। টানা দরপতনে সব পুঁজিবাজারে লেনদেনও কমে গেছে। স্কয়ার সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, শেয়ার বাজারের সংকট কাটাতে ভালো কোম্পানি বিনিয়োগ করলেও বাজার চলে যাচ্ছে খ্যাত কোম্পানির দখলে। মনিরুল ইসলামের রিপোর্ট। শেয়ার বাজারে অব্যাহত দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে 1 লাখ কোটি টাকার উপর। তবে ঈদের ছুটি শুরুর আগে টানা 4 কার্যদিবস শেয়ার বাজার ঊর্ধ্বমুখী ছিল। ঈদের পরেও এই ধারা অব্যাহত থাকার আশা করলেও টানা দরপতনে পড়ে শেষ 4 কার্যদিবস। তবে সপ্তাহের শেষ কার্যদিবসে আগের চেয়ে লেনদেন কিছুটা বেড়ে যায়। এদিন লেনদেন হয়েছে 522 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 40 কোটি বেশি। এখানে একটা আস্থাহীনতা তৈরি হচ্ছে, লেনদেনটা কমে যাচ্ছে। আশাবাদী হওয়ার মতো তেমন কিছু দেখা যাচ্ছে না। হয়তো বা অনেকে মার্কেট বিমুখ হয়েছিল যারা, তারা মার্কেটে আবার ফিরে এসেছিল, বাট আসলে সেই একই চিত্র। পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনে বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রতিদিন লস করতেছে। দেখা গেছে তাদের পোর্টফোলিও এখন কারো 10 লাখ টাকা আছে, এখন দেখা গেছে তার 5 লাখ টাকা আছে। এখন সেই 5 লাখ টাকা নিয়ে বের হইতে পারবে কিনা এইটাও সে সংশয় আছে। স্কয়ার সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ মনে করেন, তারল্য সংকট কাটিয়ে শেয়ার বাজারের দিকে নজর দিতে হবে। ডেইলি প্রফিট তো দূরের কথা, ব্রেক ইভেনেও নাই, এবং লস বেয়ার করতে করতে সব ইন্টারমিডিয়েরিজদের অবস্থা খুবই খারাপ। তো এইভাবে চলতে থাকলে আসলে দেশে কন্ট্রিবিউট করবে কি, দেশের জন্য কি করবে, সাস্টেইন করা, নিজে সার্ভাইভ করাই তো কঠিন হয়ে গেছে। এই ম্যাল প্র্যাকটিসটা, এই করাপশনগুলো বন্ধ না করেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো কিছু এখানে আশা করা যায় না আর কি। সেকেন্ড থিং, দেখেন টপ 20-তে কারা আছে। খারাপ শেয়ারের যদি দাম বাড়ে বুঝতে হবে যে এখানে সামথিং গোয়িং রং হেয়ার। তো এইটা হলো ধরার অথরিটি যারা আছে এবং আদার অন্যান্য যারা আছে, সবাই মিলে যদি এই জিনিসটাতে ফোকাস না করে, কনসেন্ট্রেট না করে, তাহলে মার্কেট ভালো হওয়া কঠিন। দেশের শেয়ার বাজারকে রক্ষা না করা গেলে সামগ্রিক অর্থনীতি ঝুঁকির মধ্যে পড়বে বলেও মনে করেন তিনি। ততক্ষণ পর্যন্ত এই মার্কেট ভালো হওয়ার চান্স নেই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
যেখানে হাসি মাখা মুখ প্রিয়জনের হৃদয় জুড়িয়ে দেওয়ার কথা, সেখানে বাড়ির উঠানে আসছে একের পর এক নিথর দেহ। ঈদের দিনসহ গত 12 দিনে সড়কে প্রাণ হারিয়েছেন অন্তত 200 মানুষ। ঈদের আগে পরে কমপক্ষে 1300 মানুষ চিকিৎসা নিয়েছেন পঙ্গু হাসপাতালে। ঈদ যাত্রা যাদের জীবনে নিয়ে এসেছে বিভীষিকাময় ভবিষ্যৎ। সংশ্লিষ্টরা মনে করছেন ফাঁকা রাস্তায় বেপরোয়া গতি ও ওভারটেকিং এবং চালকদের খামখেয়ালিপনা আর ফিটনেসবিহীন গাড়ি সহ নানা কারণে ঘটছে এসব দুর্ঘটনা। এর সাথে যোগ হয়েছে মোটরসাইকেলের অসহনীয় দাপট। প্রতিনিধির তথ্যে জেসমিন আলমের রিপোর্ট। সারা বছর যত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় এর প্রায় 7.5% মৃত্যু শুধু ঈদ মৌসুমেই। এবারে সেই পরিসংখ্যান যেন বাড়ছে লাফিয়ে লাফিয়েই। দুর্ঘটনার মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে শুধু ঈদের সময় ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে যান চলাচল, ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালক ও আঞ্চলিক মহাসড়কগুলোতে 3 চাকার যান চলাচলের কারণে। এক তথ্য বলছে সারা দেশে এ মুহূর্তে ফিটনেস পরীক্ষাবিহীন গাড়ির সংখ্যা 6,17,588টি। 17 এপ্রিল ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় 14 জনের মৃত্যু হয়। এ সংখ্যা বাড়তে পারে আরও। গাবখান সেতুর টোল প্লাজায় শুল্ক দেওয়ার অপেক্ষায় ছিল অটোরিকশা ও প্রাইভেট কার সহ কয়েকটি গাড়ি। কিছু বুঝে ওঠার আগে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাক প্রাইভেট কারকে দুমড়ে মুচড়ে দিয়ে রাস্তার পাশে নেমে যায়। এর একদিন আগেই ফরিদপুর সহ 7 জেলায় সড়ক দুর্ঘটনায় 22 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুরের কানাইপুরে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে 14 জনের মৃত্যু হয়। শুধু ঈদের দিনই সারা দেশে 21 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পঞ্চগড়ে 4 জন, খাগড়াছড়িতে 3 জন, নরসিংদীতে 2 জন, ঢাকায় 1 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, যশোরে 1 জন, নেত্রকোনায় 3 জন, চুয়াডাঙ্গায় 1 জন এবং নড়াইলের 2 জন রয়েছেন। 10 এপ্রিল নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত ও আহত হয়েছে 10 জন। আহতদের মধ্যে 8 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সদর উপজেলার টাটাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব বড় দুর্ঘটনাগুলো ছাড়াও জামালপুর, মুন্সিগঞ্জ, পটুয়াখালী ও রাজধানী ঢাকায় ঈদের ছুটির সময়ে আরও অন্তত 20 জন নিহত হয়েছে। ঈদের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে পিছিয়ে নেই মোটরসাইকেল আরোহীরাও। এসব দুর্ঘটনায় নিহতের পাশাপাশি আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। সব মিলিয়ে ঈদের পর থেকে টানা 6 দিন গড়ে প্রায় 250 মানুষ ঢাকার পঙ্গু হাসপাতালমুখী হয়েছেন। জেসমিন আলম, মোহনা সংবাদ। দেশের সামষ্টিক ও ব্যক্তিগত উদ্যোগের মিলন হয়েছে। সরকার ও বাজারের মধ্যে এক ধরনের পারস্পরিক সম্পর্ক তৈরি হয়েছে। এটাই উন্নয়নের চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন দেশের সুশীল সমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সম্পদ বা সুশাসনের অভাব দেশের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বলেও দাবি করেন বক্তারা। ইমদাদুল হক খানের রিপোর্ট। বাংলাদেশে 50 বছর নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ কার্যালয়ে 50 ইয়ার্স অব বাংলাদেশ ইকোনমি, পলিটিক্স, সোসাইটি অ্যান্ড কালচার শীর্ষক এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন 2026 সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ হতে যাচ্ছে। ফলে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশ এতদিন যেসব সুযোগ সুবিধা পেয়েছে সেগুলো আর থাকবে না। শ্রমের উৎপাদনশীলতার সাথে সাথে প্রকৃতি মজুরিরও একটা বৃদ্ধি থাকতে হবে, যোগাযোগটা থাকতে হবে। সেটাকে বলে প্রোডাক্টিভিটি ব্যান্ড ওয়ার্কিং। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হুসেন জিল্লুর রহমান বলেন, অর্থনৈতিক চালিকা শক্তির বাইরে আরও কিছু বিষয় দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের পরিবর্তনের অন্যতম একটি চালক ছিল, এটার সাথে আমাদের মুক্তিযুদ্ধ জড়িত। সিপিডির সম্মানীয় ফেলো রৌনক জাহান বলেন, পরিবর্তনের যেমন ভালো দিক আছে তেমনি মন্দ দিকও আছে। সেটা হলো পরিবর্তনের জন্য মূল্য দিতে হয়। পরিবর্তন ধীরে ধীরে হয়, বিভিন্ন স্টেপসে হয় এবং সেটা এরকমভাবে একসময় হয়েছে আরেক সময় হয়নি এমন নয়। বাংলাদেশের প্রাতিষ্ঠানিক দুর্বলতার মধ্যে অপ্রাতিষ্ঠানিক খাতের বিকাশ হলেও উন্নয়নের পরবর্তী ধাপে এটি আর সেভাবে কাজ করবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান। প্রবৃদ্ধির যে ড্রাইভারগুলো বাংলাদেশে, বিশেষ করে যে এক্সিস্টিং ড্রাইভার, রেডিমেড গার্মেন্টস এবং রেমিটেন্স, এই দুটোকে যদি আমি সামনে আনি, সেটা এমন একটা এনভায়রনমেন্টে কাজ করেছে যে তাদের জন্য ইনফর্মাল ইনস্টিটিউশন একটা ফাংশনাল ফর্মে কাজ করেছে। দেশের উন্নয়ন আপাতত স্ববিরোধী বিষয় নয়, প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া কিভাবে উন্নয়ন হলো সেটা এখন আর আলোচনার বিষয় নয় বলে মন্তব্য করেন বক্তারা। Crept into our culture. This
is a problem which we need to resolve, and books like this are intended for you to then use your faculty of reasoning and understanding in order to come together to try to resolve. এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ। এপ্রিলের বাকি দিনগুলোতেও তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই সময়টায় বিচ্ছিন্নভাবে কিছু বৃষ্টিপাত হলেও তাপপ্রবাহে তেমন প্রভাব থাকবে না বলেও জানান আবহাওয়াবিদরা। এদিকে বৃহস্পতিবারও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা এই মৌসুমে সর্বোচ্চ। আরিফ হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। গাছের ডালে বসে বিশ্রাম নেয়া কাক আর ক্লান্ত পথিকের গাছের ছায়ায় আশ্রয় নেয়া কিংবা শ্রান্ত হয়ে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়াই বলে দিচ্ছে মানুষের শেষ আশ্রয় প্রকৃতি। গাছ আছে বলেই বাহিরে অনেক রৌদ্র, এখানে বসে আছি, আমার কাছে খুব ভালো লাগছে। গরম বা বৃষ্টি হওয়ার জন্য তো গাছের বিশেষ প্রয়োজন। মেইন ফ্যাক্ট হচ্ছে যে আসলে বাংলাদেশে এবং ঢাকাতে গাছগাছালির পরিমাণ খুবই কম। আর তুরাগ নদীর আকাশে স্বস্তি খোঁজা কাকদের ওড়াওড়ি, তারপর তৃষ্ণার্ত কাকের জল পানি বলে দিচ্ছে প্রকৃতি কতটা রুক্ষ। গবেষণা মতে বাংলাদেশে প্রতি 10 বছরে 0.13 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ছে আর আর্দ্রতা বাড়ছে 0.3% হারে। কিছু ছায়া চলে যায়, গরমে তো গরম আমরা সহ্য করতে পারি না, আমরা প্রচুর গরম, গত তুলনা থেকে এবার প্রচুর গরম পড়ছে। এবার যারা রোদের মধ্যে চলাফেরা না করতে পারে তারা তো চলাফেরা করতে পারে না। দেশের 5 বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। অন্যান্য জায়গাগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় যে তাপমাত্রা ছিল 40.8 ডিগ্রি, এটা কিন্তু এই মৌসুমের কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা। রাজধানী সহ দেশের মধ্যাঞ্চল ও উপকূলীয় এলাকায় ঝড় জলোচ্ছ্বাসের পর উষ্ণতার বিপদ দ্রুত বাড়ছে। চলমান যে হিট স্পেল আছে এটা দীর্ঘ সময় কন্টিনিউ করবে এই বছরও, এমনকি এই বছরের আপনার ধরেন 20 তারিখে পরে যে আপনার অনেক জায়গায় তাপমাত্রা আমরা সিভিয়ার হিট ওয়েভ চলে আসার সম্ভাবনা রয়েছে। গত 2 বছরের মতো এবারও মার্চ থেকেই গরম অসহনীয় হয়ে উঠেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকায় রিহান ইসলাম ওরফে পাবেল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ের সাংবাদিকদের এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি জানান, পূর্ব শত্রুতা, চাঁদাবাজি ও মাদকের জের ধরেই পাবেল হত্যার শিকার। গত 14 এপ্রিল বিকেলে পল্লবী থানার 12 নম্বর সেক্টরের স্বপ্ননগর আবাসিক এলাকায় গণপূর্তের পুকুর পাড়ে খুন হন পাভেল। চেউটিয়া নদীতে বাঁধ নির্মাণ ও স্লুইস গেট বন্ধ থাকায় সাতক্ষীরার আশাশুনিতে প্রায় 10,000 বিঘা কৃষিজমি পানিতে আছে। এই মৌসুমে ফসল না হওয়ায় বিপাকে পড়েছেন সেখানকার কৃষকরা। পানি নিষ্কাশনের মাধ্যমে চাষ উপযোগী করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সাতক্ষীরা থেকে আব্দুল জলিলের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। নিজের কয়েক বিঘা জমিতে ধান লাগাতেন ফটিকখালী গ্রামের বিধবা যমুনা দাসী। এতে তার সংসার চললেও জলবদ্ধতার কারণে সেই জমিতে এখন ফসল ফলে না। বাধ্য হয়ে তাই দিনমজুরের কাজ করেন। পেশা হারিয়ে তার মতো নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল সহ কয়েকটি ইউনিয়ন জুড়ে 10,000 বিঘা কৃষি জমি অনাবাদি পড়ে রয়েছে। পানি নিষ্কাশনের জন্য চেউটিয়া নদীতে বাঁধ সহ স্লুইস গেট বন্ধ থাকায় জলাবদ্ধ থাকে প্রায় বছরের বেশি সময়। যারা কর্ম করে খায়, যারা শ্রমজীবী, তাদেরও কোনো শ্রমের এখানে আয়ের উৎস নেই। নেট পাটা দিয়ে আর যে সবাই জল ছড়ে না, এই জন্য তো আমাদের কালকে গেটও পড়িয়ে গেছে। ওই এমনি আমরা এখন বর্তমান খুব দুর্যোগের মধ্যেই না খেয়ে মরতেছি। জলবদ্ধতা নিরসন না করতে পারলে এলাকার মানুষ এখানে বাস্তরা হয়ে যাচ্ছে। নদীর পানিটা এই 3টে গেটে যদি আমরা ডাইভার্ট করে দিতে পারি তাহলে আমাদের এই সমস্যাটা সমাধান সম্ভব। স্থানীয়দের অভিযোগ, মাছ চাষিদের স্বেচ্ছাচারিতা ও নদীতে পলি জমার ফলে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আগামীতে যদি আমাদের এই আমন ফসল আবার বন্ধ হয়ে যায় তাহলে আমরা অত্র এলাকা চরম দুর্ভিক্ষের মধ্যে পড়ব। হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমরা আবাদি ফসল থেকে বঞ্চিত হচ্ছি। এবার ফসল ফলতে পারেনি, একটাই কারণ জলবদ্ধতা। দেশের প্রথাকে রোধ এবং রোধ করে
আমরা যাতে মিষ্টি পানি ধারণ করে দুটো ফসল লাগাতে পারি, সরকার বাহাদুরের কাছে আমার এটা আকুল আবেদন। প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন খাজরা ইউনিয়নের এই জনপ্রতিনিধি। মিটিং হচ্ছে ওইটা পাস হওয়ার জন্য, এটা যদি পাস হয়ে যায় আমরা দ্রুতই এই বামুনডাঙ্গা গেটটা আমরা খনন করব। খনন করলে চিরস্থায়ীভাবে আমরা জলাবদ্ধ হতে মুক্তি পাবো। তবে বিলের জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া সময় সাপেক্ষ জানিয়ে আপাতত একটা সমাধান বের করার কথা জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। কিছু টেকনিক্যাল বিষয় আছে, তো এটার জন্য পানি উন্নয়ন বোর্ড এবং যারা এই সংশ্লিষ্ট কাজ করে থাকেন তাদেরও আমাদের পরামর্শ এবং দরকার হবে, এবং আপনার স্থানীয় যারা আছেন তাদের পরামর্শ দরকার হবে। তো এই বিষয়গুলো আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা উপস্থাপন করব। এ ব্যাপারে বিস্তারিত না জেনে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। ফরেন সার্ভিস দিবস 2024 উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে এক অনুষ্ঠানের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত ও কূটনৈতিক ও তাদের পরিবারের লোকজন উপস্থিত হয়। এতে ভার্চুয়ালি অংশ নেন বিদেশে দায়িত্বরত বেশ কয়েকজন সাবেক ও বর্তমান রাষ্ট্রদূত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব সহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। রোহিঙ্গাদের ত্রাণের ব্যাপারে সহায়তা করার পাশাপাশি বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করবে রাশিয়া, এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, সুনির্দিষ্টভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা, আশ্রয়কেন্দ্র নির্মাণ, বিভিন্ন রকম প্রশিক্ষণ এবং দুর্যোগ সম্পর্কিত তথ্য উপাত্ত বিনিময়ের প্রস্তাব দেন রাশিয়ান রাষ্ট্রদূত। এছাড়াও পোশাক শিল্পের রপ্তানি বাড়ানোর আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। 11 বছর অতিক্রম করে দ্বাদশ বছরে পদার্পণ করেছে এনআরবিসি ব্যাংক। এ উপলক্ষে বৃহস্পতিবার ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ষপূর্তি, বাংলা বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বর্ণাঢ্যভাবে পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এছাড়া ব্যাংকটির চেয়ারম্যান পারভেজ তমাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার অবহেলায় দীর্ঘদিন থেমে আছে লক্ষ্মীপুরের রায়পুর মিরগঞ্জ সড়কের 7 কিলোমিটার অংশের সংস্কার কাজ। এতে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। তবে শিগগিরই সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে এলজিএডি কর্তৃপক্ষ। লক্ষ্মীপুরের রায়পুর থেকে নাজিমউদ্দিন রিয়াদের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। দীর্ঘকাল সংস্কার না করায় বেহাল লক্ষ্মীপুরের রায়পুর মিরগঞ্জ সড়কের 7 কিলোমিটার অংশ। চলাচলের একমাত্র রাস্তাটি এমন হওয়ায় দুর্ভোগে 15 গ্রামের মানুষ। বাধ্য হয়ে এ রাস্তায় চলাচল করতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। ড্রাইভিং করতে গাড়ি এদিক সেদিক চলে যায়, যাত্রী সহ অনেক সময় দেখা যায় গাড়ি নিয়ে পড়ে যায়। যে রাস্তাটা না হইলে একদম অবস্থা খুব খারাপ। পুরো সড়কে ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় অল্প বৃষ্টিতেই পানি জমে রাস্তায়। এতে দুর্ভোগ আরো বেড়ে যায় বলে জানান স্থানীয়রা। হাজার হাজার লোক 24 ঘন্টা পর্যন্ত চলে, কত লাখ মানুষ আসা যাওয়া করে কোনো হিসাব নাই। আমাদের রাস্তাটা একদম ভাঙি চুরি কিচ্ছুনের তছনছ। জনপ্রতিনিধি প্লাস জনপ্রশাসনের কর্তৃপক্ষের নজরদারি না থাকায় আমাদের প্রতিদিনই পোহাতে হচ্ছে দুর্ভোগ। স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী জানান, দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সড়কের কাঠগুলো ইতিমধ্যে প্রস্তুত করেছি, সেটাকে ওয়াইডিং করে চওড়া করে 16 ফুট চওড়াতে কাঠগুলো প্রস্তুত করেছি। এটা পরবর্তীতে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে অনুমোদনের জন্য আমাদের সদরদপ্তরে প্রেরণ করা হবে। আশা করা যায় রাস্তাটি দ্রুতই বাস্তবায়ন করা সম্ভব। দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই করে কৃষিকে স্মার্ট হিসেবে গড়ে তুলতেও নিয়মিত কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এবার 12 মাসি আঠাবিহীন কাঁঠালের জাত উদ্ভাবন করেছে তারা। গাজীপুর থেকে তরিকুল জুয়েলের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি।
সবজি, মশলা, দানাদার ফসল সহ বিভিন্ন জাতের উন্নত ফসল উদ্ভাবনে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। ফলমূল ও ধান উৎপাদনে বিশ্বের ৩য় স্থানে অবস্থান করা বাংলাদেশ এখন বিভিন্ন ফসলের পাশাপাশি ৩৬টি ফলের ১০০টি জাত উদ্ভাবন করেছে। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল শুধু গ্রীষ্মকালে হলেও এখন পাওয়া যাবে ১২ মাসেই, তাও আবার আঠাবিহীন। কাঁঠালের যে ৬টি জাত তার মধ্যে ৩ এবং ৬ এই দুটো হলো ১২ মাসি, ছোট গাছে ধরে ১.৫ থেকে ২ বছরের গাছে এই ফল ধরতে শুরু করে। বিভিন্ন ফসলের পাশাপাশি ১৩৬টি জাত উদ্ভাবন করে উৎপাদনের দিক থেকে বিশ্বের ৩য় স্থানে অবস্থান করছে সবজি বিভাগ। বিভিন্ন রং ও বিভিন্ন আকৃতির সবজি উদ্ভাবনের মাধ্যমে পূরণ হচ্ছে দেশের চাহিদা। ভোক্তা যেটা গ্রহণ করবেন তার পছন্দ অনুসারে যেন জাতগুলো ডেভেলপ হয়, যেমন হতে পারে আকর্ষণীয় রং, আকর্ষণীয় আকার, আকৃতি, সাইজ, এগুলো দিকে খেয়াল রেখে জাতগুলো উদ্ভাবন করা হয়। পরিবেশ সম্মতভাবে রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থার উদ্ভাবন এবং তা মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে পৌঁছে দিতে কাজ করছে সংস্থাটি। ফসলের রোগ ডায়াগনোসিস এবং রোগ ম্যানেজমেন্ট নিয়ে আমরা গবেষণা করে থাকি। প্রথমে আমরা মাঠে যে একটি খালি চোখে রোগটি শনাক্ত করি এবং সেটা নমুনা সংগ্রহ করে আমরা ল্যাবে নিয়ে আসি। পোকামাকড় দমন ব্যবস্থাপনার প্রযুক্তি উদ্ভাবনে বিআরআই নিবেদিত আছে। আমরা বিষমুক্ত সবজি বা অন্যান্য ফসল উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন করে যাচ্ছি। মানুষের কল্যাণে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। ২১২টা ফসল নিয়ে আমরা গবেষণা করছি। তো ফলে আমরা এই ২১২টি ক্রপের মধ্যে যে ক্রপগুলো দ্রুততার সাথে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এর ইয়েগুলো সুফলগুলো, সে লক্ষ্যে আমরা কাজ করছি। বিভিন্ন ফসলের ৬৫২টি উচ্চ ফলনশীল এবং ৬৪০টি উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শিল্পের সাথে পাল্লা দিয়ে দেশজ জিডিপিতে বড় অবদান রাখছে কৃষিখাত। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দেশকে মাছে ভাতে স্বয়ংসম্পূর্ণ করেছে বর্তমান সরকার, বললেন প্রধানমন্ত্রী। মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটানোর প্রতিশ্রুতি। প্রতি লিটার বোতলজাত সয়াবিনে 4 টাকা বাড়িয়ে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ, খোলা তেলে কমল 2 টাকা, আজ থেকেই কার্যকর। ঈদের পর ফের টানা দরপতনে দেশের পুঁজিবাজার, কমেছে লেনদেন, সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা সংশ্লিষ্টদের। এবং ঈদযাত্রার 12 দিনে সড়কে ঝরল 200 প্রাণ, পঙ্গু হাসপাতালে ভর্তি 1300, দায়ী চালকদের খামখেয়ালিপনা। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।